মহারাজা বিক্রমাদিত্য শিরীষ গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চড়ে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বেতাল বললে, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানেরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। গল্প শেষে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তবে কথা বলেছ বলে আমি আবার গাছে ফিরে যাব। কিন্তু তুমি যদি উত্তর জেনেও চুপ করে থাকো তাহলে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমনই করো, আমি প্রস্তুত। বেতাল তার গল্প শুরু করলে। অনেক অনেক কাল আগে, যখন ভারতবর্ষের বিস্তীর্ণ ভূমিতে রাজ্য আর জনপদগুলি নদী, বন আর মন্দিরের চারপাশে গড়ে উঠত, তখন যমুনা নদীর তীরে ছিল এক শান্ত ও মনোরম গ্রাম। তার নাম জয়স্থল। যমুনার নীলাভ জল ধীরে ধীরে বয়ে যেত সেই গ্রামের পাশ দিয়ে। ভোর হলে নদীর ধারে কুয়াশা নেমে আসত, আর দূরের মন্দির থেকে শঙ্খধ্বনি ও ঘণ্টার শব্দ ভেসে আসত বাতাসে। গাছপালায় ভরা সেই গ্রামে পাখিদের কলরব আর গরুর ঘণ্টার শব্দ মিলে মিশে এক শান্ত জীবনের ছবি আঁকত। এই গ্রামেই বাস করতেন এক বিদ্বান ব্রাহ্মণ, কেশব বর্মা। তিনি ছিলেন ধর্মপরায়ণ, সৎ ও সদাচারী মানুষ। গ্রামের মানুষ তার জ্ঞান ও চরিত্রের জন্য তাকে অত্যন্ত সম্মান করত। কোনো সমস্যায় পড়লে সবাই তার কাছে পরামর্শ নিতে আসত। কেশব বর্মার একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। ছেলেটি তখন গুরুকুলে পড়াশোনা করত। দূরের এক আশ্রমে থেকে সে বেদ, শাস্ত্র ও নানা বিদ্যায় শিক্ষালাভ করছিল। আর তার মেয়ের নাম ছিল মধুমালতী। মধুমালতী ছিল অপূর্ব সুন্দরী। তার মুখ যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর চোখ দুটি যেন শ্যামল পদ্মের মতো গভীর। তার হাসি এত মধুর ছিল যে গ্রামের মানুষ তাকে দেখলেই আশীর্বাদ করত। কিন্তু শুধু রূপেই নয়, গুণেও সে ছিল অতুলনীয়। সে ছিল ভদ্র, লাজুক এবং মায়ের কাজে সাহায্য করতে সব সময় প্রস্তুত। গ্রামের বৃদ্ধারা প্রায়ই বলতো, এ মেয়ে নিশ্চয়ই দেবলোকের কোনো অপ্সরা। ভাগ্য ভালো বলে কেশব বর্মার ঘরে জন্ম নিয়েছে। ক্রমে সময় এগিয়ে চলল। তার সৌন্দর্য ও গুণের কথা আশেপাশের অনেক গ্রামেই ছড়িয়ে পড়ল। তখন কেশব বর্মা ভাবতে লাগলেন, এখন মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে রাখা উচিত। তিনি তার ছেলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করলেন। দুজনেই ঠিক করলেন তারা চারদিকে খোঁজ করবেন এমন একজন যুবকের জন্য যে রূপে, গুণে, বিদ্যায় এবং চরিত্রে মধুমালতীর যোগ্য হতে পারে। এই সময় একদিন কেশব বর্মাকে পাশের এক গ্রামে একটি বিয়েতে যোগ দিতে যেতে হলো। তার ছেলে তখনও গুরুর আশ্রমে, তাই বাড়িতে রইল শুধু মধুমালতী আর তার মা। একদিন দুপুরবেলা যখন রোদ ঝলমল করছে আর চারদিকে গরম হাওয়া বইছে, তখন এক যুবক ব্রাহ্মণ সেই বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তার নাম ছিল ত্রিবিক্রম। সে দূর দেশ থেকে পথ চলতে চলতে এখানে এসে পৌঁছেছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং কিছুটা ক্ষুধার্তও ছিল। মধুমালতীর মা দরজা খুলে তাকে দেখলেন, সস্নেহে বললেন, এসো বাবা, ভেতরে এসো। তিনি ত্রিবিক্রমকে জল দিলেন, বিশ্রামের জায়গা দিলেন এবং পরে অন্নের ব্যবস্থা করলেন। ত্রিবিক্রম ছিল সুদর্শন যুবক। তার চোখে ছিল বুদ্ধির দীপ্তি এবং আচরণে ছিল ভদ্রতা ও বিনয়। কথা বলতে বলতে মধুমালতীর মা বুঝতে পারলেন এই যুবকটি শুধু সুন্দরী নয়, সে শিক্ষিত এবং ভদ্র বংশের সন্তান। এদিকে মধুমালতীও ঘরের এক কোণে দাঁড়িয়ে অতিথির দিকে তাকিয়েছিল। তার শান্ত সৌন্দর্য দেখে ত্রিবিক্রমের মন মুগ্ধ হয়ে গেল। মধুমালতীর মনের মধ্যে এক অদ্ভুত লাজুক কৌতূহল জাগল। কিছুক্ষণ চিন্তা করার পর মধুমালতীর মা বললেন, বাবা, যদি তোমার আপত্তি না থাকে তবে আমি আমার মেয়ে মধুমালতীর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। ত্রিবিক্রম এই কথা শুনে বিস্মিত হলেও আনন্দে ভরে উঠল। সে বলল, এ আমার সৌভাগ্যের বিষয় হবে, তবে আপনার স্বামী ফিরে এলে তার মতামতও জানা দরকার। কয়েকদিন পর কেশব বর্মা বাড়ি ফিরলেন, কিন্তু তিনি একা ফিরলেন না।
তার সঙ্গে ছিল আরও দুজন ব্রাহ্মণ যুবক। তাদের নাম বামন এবং মধুসূদন। কেশব বর্মা অন্য গ্রামে গিয়ে এই দুই যুবককে মধুমালতীর জন্য পাত্র হিসেবে পছন্দ করে এনেছিলেন। এবার বাড়িতে 3 জন পাত্র উপস্থিত হলো, ত্রিবিক্রম, বামন এবং মধুসূদন। 3 জনই রূপে, গুণে, বিদ্যায় এবং বংশমর্যাদায় প্রায় সমান। কেশব বর্মা তখন মহা সমস্যায় পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না এই 3 জনের মধ্যে কাকে তিনি জামাই হিসেবে বেছে নেবেন। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে এক ভয়ানক চিৎকার শোনা গেল। মধুমালতীকে সাপে কামড়েছে। সবাই দৌড়ে গেল। দেখা গেল মধুমালতী মাটিতে পড়ে আছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তৎক্ষণাৎ কয়েকজন বিখ্যাত বিষবৈদ্যকে ডেকে আনা হলো। তারা নানা ওষুধ দিল, মন্ত্র পড়ল, বিষ নামানোর চেষ্টা করল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে বিষের প্রভাবে মধুমালতীর মৃত্যু হলো। সেই মুহূর্তে যেন আনন্দময় সেই বাড়িতে গভীর অন্ধকার নেমে এলো। কেশব বর্মা শোকে ভেঙে পড়লেন। মধুমালতীর মা অশ্রুতে ভাসতে লাগলেন। আর 3 যুবক ত্রিবিক্রম, বামন ও মধুসূদন নীরবে দাঁড়িয়ে রইল। পরদিন সবাই মিলে মধুমালতীর মৃতদেহ শ্মশানে নিয়ে গেল এবং দাহ সংস্কার করল। কিন্তু 3 যুবকের হৃদয় থেকে মধুমালতীর স্মৃতি মুছে গেল না। ত্রিবিক্রম চিতা নিভে যাওয়ার পর তার হাড়গুলো সংগ্রহ করে কাপড়ে বেঁধে নিজের বাড়িতে রেখে দিল। বামন সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। সে তীর্থ থেকে তীর্থে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু মধুসূদন, সে শ্মশান ছেড়ে কোথাও গেল না। সে মধুমালতীর চিতার ছাই সংগ্রহ করে শ্মশানের এক কোণে পাতার কুড়ে তৈরি করলো। সেই কুড়েতেই বসবাস করতে লাগলো। এদিকে একদিন তীর্থ ভ্রমণ করতে করতে বামন এক গ্রামে পৌঁছলো। সেখানে সে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় পেল। ব্রাহ্মণ তাকে সাদরে বসালেন এবং খাওয়ার ব্যবস্থা করলেন। ব্রাহ্মণের স্ত্রী খাবার পরিবেশন করছিলেন। ঠিক তখন তাদের ছোট ছেলে মাকে জ্বালাতন করতে লাগলো। সে কান্নাকাটি করে বিরক্ত করতে লাগলো। হঠাৎ রাগে ব্রাহ্মণী ছেলেটাকে তুলে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে ফেললেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বামন ভাতের থালা ছেড়ে উঠে দাঁড়ালো। সে বলল, এমন নিষ্ঠুর মায়ের ঘরে আমি অন্ন গ্রহণ করতে পারি না। তখন ব্রাহ্মণ হেসে ঘরের ভেতর থেকে একটি পুঁথি নিয়ে এলেন। তিনি সেই পুঁথি খুলে মন্ত্র জপ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল। আগুনে পুড়ে মারা যাওয়া ছেলেটি আবার জীবিত হয়ে উঠল। বামন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সে বুঝল এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র রয়েছে। তার মনে সঙ্গে সঙ্গে একটি চিন্তা এলো, যদি এই মন্ত্র পাওয়া যায় তবে মধুমালতীকে আবার জীবিত করা সম্ভব। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে বামন নিঃশব্দে সেই পুঁথি চুরি করে পালিয়ে গেল। সে সোজা জয়স্থল গ্রামের সেই শ্মশানে এসে পৌঁছল। সেখানে তখন মধুসূদন যোগ সাধনায় মগ্ন। কিছুক্ষণ পর ত্রিবিক্রমও সেখানে এসে উপস্থিত হলো। বামন তাদের সব কথা বলল। তারপর বলল, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র পেয়েছি, তোমরা হাড় আর ছাই নিয়ে এসো। ত্রিবিক্রম তার কাছে রাখা হাড় নিয়ে এলো। মধুসূদন তার সংগ্রহ করা ছাই নিয়ে এলো। বামন তখন পুঁথি খুলে মন্ত্র জপ করতে শুরু করলো। শ্মশানের নিস্তব্ধ পরিবেশে মন্ত্রধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। ধীরে ধীরে হাড় আর ছাই থেকে আবার একটি সুন্দর দেহ গড়ে উঠতে লাগলো। মুহূর্তের মধ্যেই মধুমালতী আবার জীবন্ত হয়ে উঠল। 3 যুবক আনন্দে অভিভূত হয়ে গেল। কিন্তু আনন্দের পরেই শুরু হলো নতুন সমস্যা। 3 জনেই বলছে মধুমালতী আমার হওয়া উচিত। তাদের মধ্যে তর্ক শুরু হলো। এই পর্যন্ত গল্প বলে বেতাল রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, বলুন মহারাজ, মধুমালতীর সঙ্গে কার বিয়ে হওয়া উচিত? রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা করে বললেন, মধুসূদনের সঙ্গেই তার বিয়ে হওয়া উচিত। বেতাল অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তখন বিক্রমাদিত্য বললেন, ত্রিবিক্রম হাড় সংগ্রহ করে ছেলের কর্তব্য পালন করেছে, বামন প্রাণ সঞ্চার করে পিতার কাজ করেছে, কিন্তু মধুসূদনই শ্মশানে কুড়ে বেঁধে তার ছাই আগলে রেখে প্রেমিক স্বামীর মতো অপেক্ষা করেছে। তাই মধুমালতীর সঙ্গে তারই বিয়ে হওয়া উচিত। বেতাল বললে, একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু যেহেতু
তুমি কথা বলেছ, তাই শর্ত অনুযায়ী আমি ফিরে যাচ্ছি। এই বলে বেতাল ফিরে গিয়ে আবার সেই শিরীষ গাছে ঝুলে পড়ল।